আমরা সবাই জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আজকাল প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু ২০২৬ সাল হতে যাচ্ছে সেই বছর যখন এই সব আলোচনা আর হাইপ পেরিয়ে এআই সত্যিই আমাদের কাজের জগতে একটা বড় জায়গা করে নেবে। মানে, যা এতদিন ছিল শুধু পরীক্ষামূলক, এখন সেটাই হয়ে উঠছে ব্যবসার মূল চালিকা শক্তি। তো চলুন, এই হাইপের আড়ালে আসল পরিবর্তনটা ঠিক কোথায় ঘটছে সেটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, গত কয়েক বছর ধরে অনেক বড় বড় কোম্পানি এআই নিয়ে দারুণ সব আইডিয়া বের করেছে, কিন্তু সমস্যাটা হলো সেই আইডিয়াগুলো প্রায় ছোট ছোট পাইলট প্রজেক্টের মধ্যেই আটকে গেছে। মানে, সেগুলো আর বড় আকারে বাস্তবে রূপ পায়নি। এই অবস্থাকেই বলা হয় পাইলট পারগেটারি, যেখানে দারুণ সব সম্ভাবনা শুধু ঘুরপাক খেতে থাকে কিন্তু আসল কাজে আসে না। কিন্তু সেই পরীক্ষামূলক যুগটা এখন শেষ। আমরা এখন একটা মৌলিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছি। এআই এর কোনো শখের প্রজেক্ট বা ঐচ্ছিক সংযোজন নয়, বরং এটা এখন আমাদের বিশ্ব অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, একদম কোর ইনফ্রাস্ট্রাকচারের মতো। প্রশ্ন হলো, হঠাৎ করে এই এত বড় পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের কর্মক্ষেত্রে, কারণ সেখানে জন্ম হয়েছে এক নতুন ধরনের এআই কর্মীর। তাহলে চলুন এই নতুন কর্মীদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। আমরা এতদিন চ্যাটবটের কথা শুনেছি, কিন্তু আমরা এখন চ্যাটবটের যুগ পেরিয়ে এআই এজেন্টের যুগে প্রবেশ করছি। আর এরা হলো সম্পূর্ণ অটোনমাস বা স্বায়ত্তশাসিত কর্মীদের এক নতুন প্রজন্ম। চ্যাটবট আর এআই এজেন্টের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ভাবুন তো, চ্যাটবট হলো একজন নিষ্ক্রিয় সহকারীর মতো, যে শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু অন্যদিকে একজন এআই এজেন্ট হলো একজন সক্রিয় অপারেটর। সে নিজে থেকেই একটা পুরো কাজের ফ্লো শেষ করতে পারে। মানে, এটা শুধু সাহায্য করা নয়, এটা কাজটাকে নিজে থেকে চালিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই এজেন্টিক এআই জিনিসটা আসলে কি? একদম সহজ কথায় বলতে গেলে এটা এমন একটা অটোনমাস সিস্টেম যা মানুষের খুব সামান্য সাহায্য নিয়েই বড় আর জটিল কাজগুলো করে ফেলতে পারে। এটা নিজে থেকেই একটা লক্ষ্য বোঝে, সেটার জন্য পরিকল্পনা তৈরি করে, আর সেই কাজটা শেষ করার জন্য যা যা টুলস দরকার সেগুলো ব্যবহার করে। আচ্ছা, একটা এআই এজেন্ট ঠিক কিভাবে কাজ করে? এর প্রক্রিয়াটা বেশ গোছানো। প্রথমে তাকে দেওয়া বড় লক্ষ্যটা সে বোঝার চেষ্টা করে। তারপর সেই বড় কাজটাকে ছোট ছোট যৌক্তিক ধাপে ভাগ করে নেয়। এরপর কাজটা করার জন্য প্রয়োজনীয় অ্যাপস বা ডেটাবেসের সাথে নিজেকে যুক্ত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কাজটা শেষ করার পর ফলাফল থেকে সে শেখে, যাতে পরের বার আরও ভালোভাবে কাজটা করতে পারে। বিষয়টা এখানেই শেষ নয়, বরং আরও উন্নত স্তরে পৌঁছে গেছে। এখন আর আমরা একটা মাত্র এজেন্টের কথা বলছি না, এখন একাধিক এজেন্ট একসাথে মিলে একটা সমন্বিত ডিজিটাল টিম হিসেবে কাজ করতে পারে। একবার ভাবুন তো, একটা পুরো ডিজিটাল টিম একসাথে কাজ করছে। যেমন ধরুন, একটা এজেন্ট হয়তো সেলস আর মার্কেটিং এই দুটো বিভাগ থেকে এই ডেটা সংগ্রহ করছে, আরেকটা এজেন্ট সেই ডেটা বিশ্লেষণ করছে, আর তৃতীয় আরেকজন সেই বিশ্লেষণের ওপর ভিত্তি করে একটা সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে ফেলছে। এভাবেই কিন্তু এই মাল্টি এজেন্ট সিস্টেমগুলো নিয়োগ প্রক্রিয়া বা ভেন্ডর মূল্যায়নের মতো জটিল কাজগুলো খুব সহজেই সামলে নিতে পারে। এই ডিজিটাল দলগুলোকে চালানোর জন্য কিছু অপারেটিং সিস্টেমের মতো ফ্রেমওয়ার্ক দরকার হয়, যেমন খুব জটিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ল্যাংচেন সেরা, আবার অনেকগুলো এজেন্টের মধ্যে সহযোগিতার জন্য অটোজেন দারুণ কাজ করে। আর Monday.com এআইয়ের মতো প্ল্যাটফর্মগুলো তো সাধারণ ব্যবসায়িক কাজের জন্য খুব সহজ ভিজুয়াল টুল দেয়, যা ব্যবহার করার জন্য কোনো কোডিং জানারই দরকার নেই। এখন এই এজেন্টিক আইকে বড় বড় ব্যবসায় ঠিক মতো ব্যবহার করতে হলে আমাদের 3টা নতুন নীতির উপর জোর দিতে হবে: বিশ্বাস, নিয়ন্ত্রণ এবং খরচ। চলুন এগুলো একটা একটা করে দেখি। এখানে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো আমাদের মানসিকতায়। আগে আমরা দেখতাম এআই কতটা সুন্দরভাবে গুছিয়ে একটা উত্তর দিতে পারছে, কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে এআই যা বলছে সেটা কি প্রমাণ করা সম্ভব, সেটার নির্ভরযোগ্যতা কতটুকু। কারণ ব্যবসার জগতে ভরসাযোগ্যতাই কিন্তু আসল কথা। এআই পরিচালনা বা গভর্নেন্স এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা একটা আইনি বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। যেমন ইউরোপীয় ইউনিয়নের এআই আইনটা দেখুন, এটা কিন্তু বিশ্বজুড়ে একটা মানদণ্ড তৈরি করছে। এই টাইমলাইনটা এটাই দেখাচ্ছে যে সংস্থাগুলোকে এখন আরও স্বচ্ছ এবং দায়বদ্ধ হতে হবে, আর এই নিয়মগুলো শুধু ইউরোপের জন্য নয়, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এআই ব্যবহারের একটা বড় বাস্তবতা হল এর খরচ, আর এই খরচটা কিন্তু বেশ ভালোভাবেই বাড়ছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ট্যাক্স অন ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার ওপর কর। দেখা যাচ্ছে মূল সফটওয়্যার সিস্টেমগুলোর খরচ প্রায় 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। এই খরচ বাড়ার পেছনে কয়েকটা বড় কারণ আছে।
প্রথমত, সফটওয়্যার কোম্পানিগুলো এখন মেশিন ব্যবহারকারী বা অটোমেটেড অ্যাকাউন্টগুলোর জন্য আলাদা করে চার্জ নিচ্ছে। দ্বিতীয়ত, এআই চালানোর জন্য প্রচুর পরিমাণে ক্লাউড কম্পিউটিং আর স্টোরেজ দরকার হয়। আর সবশেষে এই বিশাল চাহিদা মেটাতে বিশ্বজুড়ে নতুন নতুন ডেটা সেন্টার বানাতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করা হচ্ছে। এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম তার আসল লক্ষ্য কিন্তু একটাই, মানুষ আর এআই এর মধ্যে একটা দারুণ সহযোগিতার সম্পর্ক তৈরি করা, যার মাধ্যমে একটা স্বপরিবর্তনশীল এন্টারপ্রাইজ বা সেলফ ইভলভিং এন্টারপ্রাইজ গড়ে তোলা যায়। তো এই লক্ষ্যের জন্য সংস্থাগুলো তাদের কর্মীদের কিভাবে প্রস্তুত করছে? এই ডেটাটা দেখুন। 53% কোম্পানি তাদের কর্মীদের এআই সম্পর্কে শিক্ষিত করার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এটা অবশ্যই খুব জরুরি একটা পদক্ষেপ, কিন্তু এটাই যথেষ্ট নয়। সুতরাং মূল কথাটা হলো, এআই মানুষকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার জন্য আসছে না, বরং সবচেয়ে সফল সংস্থাগুলো মানুষ আর এআই এর মধ্যে এমন একটা অংশীদারিত্ব তৈরি করছে যেখানে দুজনে মিলে এমন কিছু করতে পারে যা একা কোনো পক্ষের পক্ষেই করা সম্ভব ছিল না। তাই এখনকার লিডারদের জন্য মূল লক্ষ্যটা শুধু কাজকে আরও দ্রুত বা আরও নিখুঁত করা নয়। আসল চ্যালেঞ্জ হলো এমন একটা সংস্থা তৈরি করা যা সময়ের সাথে সাথে নিজে থেকেই শিখতে আর মানিয়ে নিতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আমাদের আসল লক্ষ্য হয় একটা স্বপরিবর্তনশীল সংস্থা তৈরি করা, তাহলে প্রশ্নটা শুধু প্রযুক্তি ব্যবহার করা নিয়ে নয়। আসল প্রশ্ন হল, আমরা মানুষের বিচার বুদ্ধি আর মেশিনের কাজ করার ক্ষমতার মধ্যে এই অংশীদারিত্বের নকশাটা কিভাবে তৈরি করব। এটা কিন্তু ভাবনার বিষয়।